আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, বিশেষ করে এই যে সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল 6 অধ্যায় সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধান কিভাবে করতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো শিক্ষার্থীদের অনুরোধে আমি নিয়মিত অনলাইন ক্লাস নিই। শিক্ষার্থীদের অনুরোধে আজকে ছুটির দিন। আমার হিসাব বিজ্ঞানে নিজের লেখা বইও আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাব বিজ্ঞান ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য। যাই হোক, আমি চেষ্টা করব সঠিকভাবে আলোচনা করার। প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম, ছোট্ট একটি রেওয়ামিলের তথ্য দেওয়া আছে, আবার নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ, এই যে প্রাপ্য হিসাবের উপরে এই পার্সেন্টেজ কাটবো। এখানে বলেছে না, ওই অবশিষ্ট উদ্বৃত্তির উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 5% হিসাব করলেই হবে, কিন্তু 5% হিসাব কিসের উপরে করব? প্রাপ্য হিসাবের উপরে। তবে এই যে প্রাপ্য হিসাব যেটি দেয়া আছে, এর সাথে যদি নতুন অনাদায়ী পাওনা থাকে ওটা বাদ যাবে। নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকে? নতুন অনাদায়ী পাওনা বলতে এই যে এখানে বলেছে না, 1000 টাকা প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা বাবদ অবলোপন করতে হবে। অবলোপন করতে হবে, আদায়যোগ্য নয়, হিসাবভুক্ত করতে হবে, এরকম কথা বলা থাকলে ওটা নতুন হয়। ঠিক আছে? তাহলে এই 20,000 থেকে 1000 বিয়োগ করে যা থাকবে তার উপরে 5% কাটলেই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে। ওইটা এখন আমি নির্ণয় করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, উপরে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করে দেখাচ্ছি। নিচে উত্তর, উপরে উদ্দীপক। প্রথমে লিখবো প্রাপ্য হিসাব কত ছিল, এটাকে লিখবো দিয়ে আমরা একটা হিসাব করে নেবো আগে। প্রাপ্য হিসাব 20,000 টাকা, এখান থেকে বাদ অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা মানে কি? এই যে 1000 টাকা প্রাপ্য হিসাব হতে অনাদায়ী পাওনা বাবদ অবলোপন করতে হবে। যদি বলতো অবলোপন লেখা হয়েছে বা অবলোপন করা হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, এরকম কথা থাকলে ওটা বিয়োগ করতাম না। আর যদি বলে লিখতে হবে, করতে হবে, আদায়যোগ্য নয়, তারপরে অবলোপন করতে হবে, লিখিতব্য, এরকম কথা যদি বলা থাকে তাহলে হবে বিয়োগ হবে। এই 1000 বিয়োগ করলাম, বিয়োগ করে 19,000 টাকা হলো। 19,000 নিচে ডাবল দিব। এই 19,000 টাকা কোথাও যাবে না আমাদের আপাতত। আমরা 19,000 টাকা মূলত নির্ণয় করলাম হিসেব করার জন্য। কি হিসেব করব? এই 19,000 টাকার উপরে পার্সেন্টেজ কাটবো। তো 19,000 টাকাটা জাস্ট হিসেব করার জন্য আমরা এইটুকু করলাম। এখন আমরা যে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো, সেটা হচ্ছে এই 19,000 টাকার উপরে 5%। 19,000 টাকার উপরে 5% হিসেব করে হবে সম্ভবত 950 টাকা হবে, 950। এটাই হচ্ছে আমাদের এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এর নিচে ডাবল দাগ দিলে হতো, সমস্যা নেই। আমি আবারও বলছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হলে জাস্ট এই দেনাদার থেকে নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করে যা থাকবে তার উপরে অনাদায়ী পাওনা সঞ্চিতির এই পার্সেন্টেজটা কাটতে হবে। সহজ কিন্তু। ক নাম্বার শেষ। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খতে কি বলেছে দেখি। খতে বলেছে জাবেদা করতে। এইখানে জাবেদা কোনটা কোনটা নিয়ে হবে ভালো করে লক্ষ্য করি। জাবেদা এই যে অনাদায়ী পাওনা লেখা আছে রেওয়া মিলে 1500, ওইটা নিয়ে একটা জাবেদা হবে। আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি অবলোপন করতে হবে 1000, ওইটা নিয়ে আর একটা জাবেদা হবে। এবং এই দুইটা জাবেদা একরকম, সেম জাবেদা হবে। আর আর একটা টাকা নিয়ে দুইটা জাবেদা হবে, সেই টাকাটা আমাদের যোগ বিয়োগ করে বের করা লাগবে। তো আমরা যাই, জাবেদা ছক অঙ্কন করে জাবেদা করি। তো আমি যে এখানে জাবেদা শুরু করলাম। প্রথমে যে অনাদায়ী পাওনা কত? 1500, ওইটা নিয়ে জাবেদা করবো। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি কেন ডেবিট হবে? এটা একটা প্রশ্ন, তাই না? মূলত এই অনাদায়ী পাওনা অবলোপন করতে হলে অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে অবলোপন করতে হয়। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে যদি আমি অবলোপন করি, তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যাবে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতিটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত, কমে গেলে ডেবিট। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করলাম, এবং এটা প্রাপ্য হিসাব থেকেও বাদ যায়, তো প্রাপ্য হিসাব ক্রেডিট করলাম। টাকা হবে এই 1500, মানে এটা পুরাতন অনাদায়ী পাওনা নিয়ে আমরা জাবেদা করলাম। পুরাতন অনাদায়ী পাওনা যেটি রেওয়া মিলে থাকে। আবার 1000 টাকা অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে, ওইটা নিয়ে আবার আরেকটা জাবেদা করব। সেটি হচ্ছে এই সেম জাবেদা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে 1000 টাকা।
আমি আবারও বলছি, এই অনাদায় পাওনা নিয়ে নতুন অনাদায় পাওনা হোক আর পুরাতন অনাদায় পাওনা হোক, দুটো নিয়ে সেম জাবেদা। অনেক বইতে তোমরা লক্ষ্য করে দেখবে দুইটা একসাথে যোগ করে একটা জাবেদা করেছে, যেহেতু জাবেদা একই রকম সেই জন্য একটা জাবেদা করেছে, 2000 টাকা যোগ করে, তাও হয়, সমস্যা নেই। তা আমি দুইটা করলাম। এখানে আরো একটা জাবেদা হবে, সেই জাবেদায় ওই অনাদায় পাওনা খরচ লিখতে হবে, একটা না আরো দুইটা জাবেদা হবে। এখন ওই দুইটা জাবেদায় একই টাকা হবে, সেম টাকা হবে। টাকাটা কিভাবে নির্ণয় করব পরের জাবেদার? এই যে অনাদায় পাওনা ছিল কত, 1500, যোগ নতুন অনাদায় পাওনা 1000, যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 5% হিসাব করে হচ্ছে 950। এই তিনটা যোগ করে যে টাকা হয়, সেখান থেকে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 1750 বিয়োগ করে একটা টাকা পাবো, যোগ বিয়োগ করে, যেটি আমরা আয় বিবরণীতে লিখি। অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা যোগ বিয়োগ করে একটা টাকা পাবো। ওইটা নিয়ে আরো দুইটা জাবেদা হবে, সেই দুইটা জাবেদা এখানে লেখার জায়গা নেই, পরের পেজে যাই। আবার সে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম উপরে। উদ্দীপক থেকে আমি এটা বের করে নিচ্ছি, লক্ষ্য করি। অনাদায় পাওনা 2500, কিভাবে এই অঙ্কে আরো দুইটা জাবেদা করতে হবে, ওই দুইটা জাবেদা করার একই টাকা নিয়ে হবে, সেম টাকা নিয়ে। টাকাটা আমি একটু বের করে নিচ্ছি খসড়া করে, এখন দুইটা জাবেদা বাকি আছে, কিন্তু আমি একটু এখানে রাফ করে দিচ্ছি। যেমন লক্ষ্য করি, প্রথমে অনাদায় পাওনা ছিল, আমরা গণনা বলে 1500 লিখলাম, তার সাথে অনাদায় পাওনা যোগ করব, তার সাথে আবার ওই নতুন পার্সেন্টেজ যেটা হয়েছে, নতুন অনাদায় পাওনা শুনছি 950 ক নাম্বার পেয়েছিলাম, ওটাও যোগ করব। এখান থেকে পুরাতনটা বিয়োগ করবো, 1750 বিয়োগ করে 1700 টাকা হবে। আমি আবারও বলছি, অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনার সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি, যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো, ওইটা নিয়ে আমাদের আরো দুইটা জাবেদা হবে। ওইটা নিয়ে প্রথম যে জাবেদাটা করব, আমি এই যে নিচে করে দেখাচ্ছি, যে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায় পাওনা খরচ হিসেবে এটা আয় বিবরণীতে লিখি, তাই অনাদায় পাওনা খরচ ডেবিট আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। কারণ অনাদায় পাওনা সঞ্চিতি বৃদ্ধি পাবে, তাই অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট হবে, টাকা হবে 1700 টাকা। এই টাকাটা কিন্তু যোগ বিয়োগ করে বের করতে হবে, বারবার বলছি। এরপরে এই সেম টাকা নিয়ে আমরা এই অনাদায় পাওনা খরচের টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করব। তো আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আয় বিবরণী ডেবিট হবে, অর্থাৎ অনাদায় পাওনা খরচ বন্ধ করার মাধ্যমে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আয় বিবরণী হিসাব ডেবিট হবে, আর এই অনাদায় পাওনা খরচ হিসাব ক্রেডিট হবে। টাকা হবে এই সেম টাকা। ব্যাখ্যা লিখবো, অনাদায় পাওনা খরচ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। এই হচ্ছে আমাদের জাবেদা। তবে এখানে কিন্তু 4টা জাবেদা, আমি দুইটা দুইটা করে করেছি আলাদা আলাদা ছকে, মূলত এই প্রশ্ন দেখে দেখে বোঝানোর জন্য। তোমরা কিন্তু একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি করবে, একটা ছকের মধ্যে 4টা জাবেদা করবে। আমি আলাদা করে দেখিয়েছি। অনাদায় সঞ্চিতি হিসাব তৈরি করো। আচ্ছা, অনাদায় দেনা হিসাব আর অনাদায় পাওনা খরচ হিসাব এক কথা। এই অনাদায় দেনা, অনাদায় পাওনা, কুঋণ, এইগুলো সমার্থক শব্দ। অনাদায় দেনা বলতে অনাদায় পাওনা হিসাবে বোঝায়। যাই, আমরা খতিয়ানে ছক অঙ্কন করি। অনাদায় পাওনা নামে একটা খতিয়ান করবো, অনাদায় পাওনা সঞ্চিতি নামে আর একটা খতিয়ান করবো। এই যে এখানে আমি ছকটা আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। এখানে খতিয়ানের ছকে ওই জাবেদা দেখে দেখে সমাধান করব। এখান থেকে মূলত উত্তরের অংশ, নিচ থেকে এইটুকু। উপরে ওই জাবেদা করলাম কিছুক্ষণ আগে, অনাদায় পাওনার সংক্রান্ত যে জাবেদা দুইটা ছিল, ওই জাবেদা দুইটা আমি এখানে নিয়ে এসেছি। এটা দেখে দেখে নিচে লিখবো, জাবেদা দেখে দেখে লিখবো, তাহলে সহজ হবে, যেহেতু কিছুক্ষণ আগে জাবেদা করেছি। তারিখ লিখবো। তারিখ লেখার পরে প্রথমে কি বলেছে, অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তার মানে কি, অনাদায় পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, মানে উল্টা নামটা লিখতে হয়, বিপরীত নামটা লিখতে হয়। অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব নাম লিখে অনাদায় পাওনার ডেবিটে টাকা লিখবো 1700, ডেবিট দিকে লিখে এই টাকাটা সরাসরি ডেবিট দিকে চলে যাবে, যেহেতু আমরা জানি, তাই না? আচ্ছা, এরপরে অনাদায় পাওনা খরচ সংক্রান্ত আরেকটা জাবেদা ছিল, আয় বিপরীতে ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। তাহলে এটাও কিন্তু অনাদায় পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট দিকে নাম লিখবো আয় বিবরণী। আয় বিবরণী নাম লিখে এই অনাদায় পাওনা খরচ ক্রেডিট দিকে টাকা লিখবো, যেহেতু ক্রেডিটে টাকা, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে শূন্য হবে।
এখানে এই 1700 টাকা কোথায় পেলাম জাবেদা দেখে যদিও লিখলাম, ওটা নিচে যে খসড়া করে বের করে দিয়েছি, কিছুক্ষণ আগেও কিন্তু এটা বের করেছিলাম জাবেদা করার সময়, তাই না? অনাদায় পাওনা, অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি পার্সেন্টেজ কেটে যে পাই বাদ পুরাতন যোগ বিয়োগ করে যে টাকাটা পেয়েছিলাম। যাই হোক, কিছু শিক্ষার্থী আমাকে, বিশেষ করে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার এই অনাদায় পাওনা হিসাবে সবসময় কি জিরো হয়, কেন জিরো হয় প্রশ্ন করেছিল। অনাদায় পাওনা খরচটা এখানে কেন জিরো হলো এই প্রশ্নটা করেছিল, দারুণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তর হচ্ছে অনাদায় পাওনা একটি খরচ হিসাব, মুনাফা জাতীয় হিসাব, আর মুনাফা জাতীয় হিসাব সমূহ হিসাব কাল শেষে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়। আর সেই সমাপনী জাবেদাটা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। অনাদায় পাওনা খরচের যেহেতু ক্রেডিট হয়েছে, সেজন্য এই আয় বিবরণীদের মাধ্যমে আমরা ক্রেডিট দিকে লিখি, আগে ডেবিট ছিল আবার ক্রেডিট দিকে লিখলাম। ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে অনাদায় পাওনা সঞ্চিতিটা কিন্তু জিরো হবে। কেন জিরো হবে? ওই যে এটা হচ্ছে অনাদায় পাওনা খরচ হিসাব। আবার অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করবো। অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুতের জন্য অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের ছক অঙ্কন করলাম। ছকটা একটু নিচে অঙ্কন করেছি, উপরে এই অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে জাবেদাগুলি ছিল, উপরে জাবেদাগুলি এদিকে কিছু অংশ লিখলাম, ওদিকে কিছু অংশ লিখলাম, লিখে রাখলাম দুই দিকে, যাতে দেখে দেখে আমরা নিচে সমাধান করতে পারি। মূলত উত্তর কিন্তু নিচের অংশটুকু। আচ্ছা, অনাদায় পাওনা সঞ্চিতির কিন্তু একটা জের ছিল, ব্যালেন্স ছিল, কিন্তু ওপেনিং ব্যালেন্স 1750 টাকা কত টাকার জন্য, ওইটার জন্য লিখবো ব্যালেন্স বিডি বলে 1750 টাকা ক্রেডিট দিকে লিখবো, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে লিখবো। আচ্ছা, এবার বাকিটা জাবেদা দেখে লিখবো। এখানে বলেছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো জাবেদা দেখে। এখানে ক্রেডিট আর এটা ডেবিট, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় 250 টাকা, তো ক্রেডিট দিকে 250 টাকা লিখবো। এবার পরেরটা, অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানেও আমরা প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো 1000 টাকা, যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট। এখানে ক্রেডিট ছিল 250, ডেবিট হলো 1000, তো ডেবিট বড়, দুইটা বিয়োগ করে 750 টাকা পার্থক্যটা যেহেতু ডেবিট বড়, ডেবিট দিকে লিখবো। এবার পরেরটা, অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো অনাদায় পাওনা সঞ্চিতিটা আবার ক্রেডিট দিকে টাকা লিখবো, অনাদায় পাওনা খরচ বলে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা লিখবো এই 1700 টাকা। এখন এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড়, এটা পার্থক্য ক্রেডিট দিকে লিখবো 950 টাকা। এর থেকে এটা বিয়োগ করে ক্রেডিট বড়, পার্থক্যটা ক্রেডিট দিকে লিখেছি। এইভাবে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে পারি। অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, জাবেদা দেখে তুলেছি নিচের গুলি, আর তার আগে 1 তারিখ ব্যালেন্স বিডি বলে ওই অনাদায় পাওনা সঞ্চিতির একটা উদ্বৃত্ত ছিল, ওপেনিং ব্যালেন্স 1 তারিখের, সেটা লিখে নিব আগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, একটা একটা করে অঙ্কের সমাধান করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।